প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বেসিক্স। আমরা আজকের ক্লাসে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ক্লাস 6 থেকে শুরু করে একদম চাকরির পরীক্ষা পর্যন্ত প্রতিটি পরীক্ষায় আমাদের সিম্পল অথবা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের মুখোমুখি হতে হয়। আমরা নিয়ম শিখি প্রচুর পরিমাণে, কিন্তু তারপরেও প্রয়োজনের মুহূর্তে আমরা প্রায়শই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, এগুলোতে ভুল করি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক সম্পর্কে কোনো ধারণাই রাখি না, অথচ আমরা ঘন্টার পর ঘন্টা নিয়ম মুখস্থ করে যাই। নিয়ম মুখস্থ করে যাই ঠিকই, কিন্তু সেগুলো মনে থাকে না, কারণ আমরা বেসিক জানি না। যদি আমরা বেসিক সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে নেই, তাহলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মাত্র এই একটি ক্লাস তোমার যাবতীয় সমস্যা মিটিয়ে দিতে পারে। তো আমি আশা করব এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই তোমাদের মতামত জানাবে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কনজাংশন অ্যান্ড ইটস টাইপস, সিম্পল সেন্টেন্স অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, complex sentence and its characteristics, compound sentence and its characteristics. তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তো চলো শুরুতে দেখে নিই কনজাংশন কাকে বলে। যে সমস্ত শব্দসমূহ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সকে সংযুক্ত করে তাদেরকে বলে কনজাংশন বা সংযোজক অব্যয়। উদাহরণ দেখে নেই। নীল অ্যান্ড দিব্য আর ব্রাদার্স। এখানে নীল অ্যান্ড দিব্য, এই দুটি, নীল এবং দিব্যর মাঝখানে যে অ্যান্ড শব্দটি বসেছে, এটি একটি কনজাংশন, এবং এই কনজাংশন অ্যান্ডটি নীল এবং দিব্য এই দুটি নাউনকে জোড়া লাগিয়েছে। আমরা দ্বিতীয় বাক্য দেখি। নট অনলি দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট বাট অলসো দ্য ফিশারিজ ডিপার্টমেন্ট হ্যাভ এগ্রিড টু হেল্প মি। এখানেও দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট এবং দ্য ফিশারিজ ডিপার্টমেন্ট এই দুটি নাউন ফ্রেজকে জোড়া লাগিয়েছে নট অনলি এবং বাট অলসো, এই দুটি কনজাংশন। আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। হি ইজ ব্রিলিয়েন্ট বাট হি ইজ লেজি। সে খুবই মেধাবী কিন্তু সে খুবই অলস। এখানে হি ইজ ব্রিলিয়েন্ট এবং হি ইজ লেজি এই দুটি সেন্টেন্সকে একসাথে জোড়া লাগিয়েছে বাট কনজাংশনটি। তো কনজাংশনের কাজই হচ্ছে জোড়া লাগানো। সোজা কথায় কনজাংশন অনেকটি কাজ করে ফেভিকল গামের মতো। আচ্ছা, কনজাংশনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন বা সমপদস্থ সংযোজক অব্যয়, বাংলাগুলো মুখস্থ করে রাখলে মনে রাখতে সুবিধা হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন বা অধীনস্থ সংযোজক অব্যয়, এবং কো-রিলেটিভ কনজাংশন বা পারস্পরিক সম্বন্ধবাচক অব্যয়। তো আমরা প্রথমে দেখে নেই কোঅর্ডিনেটিং কনজাংশন বা সমপদস্থ সংযোজক অব্যয়। আচ্ছা, কোনগুলো? আমি কতগুলো অক্ষর দিচ্ছি, তোমার কাছে মজা লাগবে যখন আমি শেষ করব। দেখো, ফ্যান বয়েস, মনে রাখার জন্য ভক্ত ছেলেরা, একসাথে কি আসবে? ফ্যান বয়েস। ফ্যান বয়েসের এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো। তার মানে ফ্যান বয়েস। এখন আমি তোমাকে একটি ট্রিক বলে দেই। সেই ট্রিকটি হচ্ছে, যদি এমন কোনো বাক্য পাই যে বাক্যটির মাঝখানে এই ফ্যান বয়েস যে 7টি কনজাংশন আমি দিয়েছি, এদের মাঝখানে যে কোনো একটি আছে এবং এর আগে একটি সেন্টেন্স আছে এবং এর পরে একটি সেন্টেন্স আছে, তখন আমি ধরে নেব এই বাক্যটি আছে কম্পাউন্ড সেন্টেন্স। তুমি যত প্রকারের কম্পাউন্ড সেন্টেন্সই লিখো না কেন, এই ফ্যান বয়েস ছাড়া কখনোই কোনো কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা সম্ভব না। ওকে, এবার আমরা দেখি সাবঅর্ডিনেটিং কনজাংশন বা অধীনস্থ সংযোজক অব্যয়। আচ্ছা, কোনগুলো? ইফ, আনলেস, প্রোভাইডিং, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, সিন্স, বিকজ, দো, অলদো, সো দ্যাট, সো প্লাস ডট 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 দ্যাট, মানে এখানে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট বা সো প্লাস অ্যাডভার্ব প্লাস দ্যাট, হাউ, হোয়েন, হু, হোয়াট, হুইচ, দ্যাট, টিল, আনটিল, ইটিসি। এখানে যে শব্দগুলো আমি দিয়েছি,
যদি এমন কোনো বাক্য পাই যে বাক্যে দুটি ভার্ব আছে এবং এখান থেকে যে কোনো একটি কনজাংশন আছে, তাহলে বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। এবং যে অংশে যে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এখান থেকে যে কোনো একটি কনজাংশন জোড়া লাগানো থাকবে, সেই অংশটি হবে সাবঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, এবার আমরা দেখে নিই কোরিলেটিভ কনজাংশন বা পারস্পরিক সম্বন্ধবাচক অব্যয়। নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর ইত্যাদি, এগুলি মূলত কোরিলেটিভ কনজাংশন। তো আমি কিন্তু কনজাংশনের বিস্তারিত ক্লাস দিচ্ছি না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে বা জানতে গেলে, বুঝতে গেলে যতটুকু কনজাংশন প্রয়োজন হয় আমি ঠিক ততটুকুই তোমাকে দিয়েছি। এবারে আমি যাই ক্লজে। ক্লজ কি? আমরা যখনই সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলবো, অবশ্যই আমাকে ক্লজ সম্পর্কে একদম পরিষ্কার ধারণা রাখতে হবে। আচ্ছা, ক্লজ হচ্ছে এমন কতগুলো শব্দ সমষ্টি যার নিজস্ব সাবজেক্ট, ফাইনিট ভার্ব বা প্রেডিকেট থাকার পরও তা একটি বড় সেন্টেন্সের অংশ রূপে ব্যবহৃত হয়। একটি ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। যদি বলো ফাইনিট ভার্ব কি, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব এই আমার চ্যানেলে ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে একটি ভিডিও আছে, সেটি দেখে আসো, তাহলে ফাইনিট ভার্ব সম্পর্কে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, নোট, একটি বাক্যে যতগুলো ফাইনিট ভার্ব থাকে ওই বাক্যে ততগুলো ক্লজ থাকে। বাক্য বলতে কিন্তু আমি তিনটি চিহ্নকে বোঝাচ্ছি। যখন কোনো বাক্যের শেষে ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বসবে, তখনই কিন্তু একটি বাক্য শেষ হবে এবং সেই শেষ পর্যন্ত বাক্যটিতে যতগুলো ফাইনিট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। একদম সিম্পল কথা। ক্লজ প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ, এটার মধ্যে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ বা অধীন বাক্যাংশ, এটার মধ্যে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে দেখো, প্রিন্সিপাল ক্লজে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, শুধুমাত্র একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন সামনে এসে বসে গেছে। ঠিক আছে? আচ্ছা, গঠনগতভাবে বাক্য তিন প্রকার, সেগুলো কি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিকগুলো দেখব। তার মানে কিভাবে আমি চিনব যে কোনটি সিম্পল বা কোনটি কমপ্লেক্স বা কোনটি কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স সমান সমান সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আসলে সেটি হবে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলে সেটি হবে স্বাধীন বাক্যাংশ। যেমন বাই ওয়ার্কিং হার্ড, প্রচুর পরিশ্রম করে। তাহলে এখানে কি কোনো ভার্ব আছে? তুমি বলে দেবে স্যার হ্যাঁ ওয়ার্কিং তো ভার্ব, কিন্তু ভালো করে লক্ষ্য করো তো, ওয়ার্কের সাথে যখন আমি আইএনজি যোগ করেছি তার আগে কি আমি কোনো বিভার্ব এম, ইজ আর ওয়াজ ওয়েট দিয়েছি? না, দেইনি। সুতরাং ওয়ার্কিং কিন্তু এখানে ভার্ব না, এটি আসলে একটি ফ্রেজ। মনে রাখবে, ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যই হচ্ছে ক্লজের মধ্যে অবশ্যই একটি ফাইনিট ভার্ব থাকবে, তার মানে টেন্সের ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে ভার্ব কখনোই ভার্ব থাকবে না। এবং যদি কখনো ভার্বের চেহারার মতো কিছু থাকে তাহলে সেটা অবশ্যই নন ফাইনিট ভার্ব হবে। যেমন এখানে আছে ওয়ার্কিং, নন ফাইনিট ভার্ব। ইউ ক্যান চেঞ্জ ইউর ফরচুন, ইউ ক্যান চেঞ্জ ইউর ফরচুন, তাহলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। এখানে ক্যান চেঞ্জ যে অংশটি আছে সেটি কিন্তু ভার্ব হয়েছে এবং এ কারণে এটি হয়ে গেছে ক্লজ। একটি সম্পূর্ণ বাক্য একটি ক্লজ হয়। আবার দেখো, সিন্স আই ওক আপ লেট, এখানেও কিন্তু কি আছে? ভার্ব আছে, ওক আপ, জেগে উঠেছিলাম, কিন্তু শুরুতে একটি সিন্স চলে এসেছে। যদি আমি এতটুকু বলি সিন্স আই ওক আপ লেট, যখন আমি জেগে উঠেছিলাম বা যেহেতু আমি জেগে উঠেছিলাম, এটি কি সম্পূর্ণ বাক্য হয়? না, এটি কোনো সম্পূর্ণ বাক্য হয় না। তার জন্য এটার মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকার পরেও এটি প্রিন্সিপাল ক্লজ হয়নি, এটি হয়েছে সাবঅর্ডিনেটিং ক্লজ। আর উপরে যেটি দেখছো ইউ ক্যান চেঞ্জ ইউর ফরচুন, এখানে কিন্তু সাবজেক্ট থেকেই শুরু হয়েছে। যখন কোনো বাক্য সাবজেক্ট থেকে শুরু হবে সেই বাক্যাংশ বা বাক্যটি হবে প্রিন্সিপাল ক্লজ। আর যখন কোনো বাক্য সাবজেক্ট থেকে শুরু না হয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু হবে, যেমন সিন্স আই ওক আপ লেট, তাহলে এখানে সিন্স চলে এসেছে সাবজেক্ট আয়েরও আগে, সেটি হয়ে গেছে সাবঅর্ডিনেটিং ক্লজ। আমরা আরেকটি প্রিন্সিপাল ক্লজের উদাহরণ দেখে নিই। আই মিস দ্য ট্রেন, তাহলে এটি হয়ে গেছে, এটি শুরু হয়েছে কোত্থেকে? সাবজেক্ট আই থেকে শুরু হয়েছে, তাহলে এটি হয়ে গেছে প্রিন্সিপাল ক্লজ। একদম সিম্পল ব্যাপার। যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে সিন্স আছে, তারপরে আই আছে, তারপরে ওক আপ ভার্ব আছে, তাহলে এটি হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ। আর দেখো আই মিস দ্য ট্রেন, এখানে শুরু হয়েছে আই থেকে, তার মানে সাবজেক্ট আর মিসড হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এটি হয়ে গেছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার আমরা সিম্পল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য দেখব।
এক নম্বর বৈশিষ্ট্য, বাক্যে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে। তার মানে যে বাক্যে দুটি ভার্ব থাকবে সেটি কখনোই সিম্পল সেন্টেন্স হবে না। এখন আমি ভার্ব বলতে কিন্তু শুধুমাত্র ফাইনিট ভার্ব বা টেন্স ভার্বকে বোঝাচ্ছি। এমনও হতে পারে বাক্যে একটি ফাইনিট আর একটি নন ফাইনিট ভার্ব থাকবে। নন ফাইনিট ভার্ব কিন্তু কখনো ভার্ব হবে না, সুতরাং ওই ভার্বটিকে বাদ দিয়ে টেন্স ভার্ব বা ফাইনিট ভার্ব কতগুলো আছে যদি একটি থাকে তাহলে সেটি অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে, সেটি যত বড়ই হোক না কেন। আচ্ছা, যেমন ট্রাম্প অফেন মেক্স ইরেসপন্সিবল কমেন্টস, এখানে ভার্ব হচ্ছে মেক্স, তাহলে আর কিন্তু কোনো ভার্ব নেই এই বাক্যে, সুতরাং এই বাক্যে যেহেতু একটি ভার্ব আছে তাহলে অবশ্যই বাক্যটি হয়েছে কি সিম্পল সেন্টেন্স। পরে আরেকটি বৈশিষ্ট্য দেখি, বাক্যে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, পাশাপাশি একটি নন ফাইনিট ভার্ব থাকবে। কারণ থাকবে বলতে থাকতে পারে, সবসময় যে থাকবে সেরকম নয়। যেমন ট্রাম্প লাইকস টু ক্রিয়েট কন্ট্রোভার্সি, এখানে দেখো এই টু ক্রিয়েট যে আছে, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, এই ক্রিয়েট শব্দটি বসেছে টুর পরে। তো আমরা জানি টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। অ্যাকচুয়ালি টু এবং ভার্ব এই দুটি মিলে হয়ে যায় ইনফিনিটিভ, এটি কখনো নাউনের কাজ করে কখনো অ্যাডভার্বের কাজ করে। আচ্ছা, এখানে কাজ করেছে নাউনের মতো, তো এখানে ভার্ব কয়টি আছে? ভার্ব আছে একটি, সেটি হচ্ছে লাইকস, তাহলে এটিও হয়ে গেছে একটি সিম্পল সেন্টেন্স। এরপরে আছে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, পাশাপাশি একটি প্রেপোজিশনাল ফ্রেজ থাকবে। প্রেপোজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রেপোজিশন প্লাস নাউন। যেমন আই মেট হার, তাহলে এখানে ভার্ব কোনটি? মেট। আচ্ছা, পরে আছে অ্যাট দ্য কলেজ ক্যাফেটেরিয়া, তাহলে অ্যাট হচ্ছে প্রেপোজিশন আর দ্য কলেজ ক্যাফেটেরিয়া হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ আসলে এই দুটি জোড়া লাগলে সেটি হয়ে যাবে প্রেপোজিশনাল ফ্রেজ। তো টোটাল যদি বাক্যটা দেখি, আই মেট হার অ্যাট দ্য কলেজ ক্যাফেটেরিয়া, তাহলে আমি ভার্ব পেলাম কয়টা? ভার্ব পেলাম একটা, সেটি হচ্ছে ম্যাট। তাহলে অবশ্যই এটিও হয়ে গেছে কি একটি সিম্পল সেন্টেন্স। আমরা আরও একটি বৈশিষ্ট্য দেখি, বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, পাশাপাশি একটি পার্টিসিপল ফ্রেজ থাকবে। তো পার্টিসিপল কাকে বলে আমি আবারও বলবো, তোমরা একটু কষ্ট করে আমার নন ফাইনিট ফাইনিট ভিডিওটি দেখে আসো, সেখানে আমি পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত বলেছি। আমরা উদাহরণ দেখি, মেকিং পিপল অ্যাওয়্যার উই ক্যান কন্ট্রোল করোনা ভাইরাস। তো এখানে মেকিং পিপল অ্যাওয়্যার এই যে অংশটা আছে এটি পার্টিসিপল ফ্রেজ, কারণ মেকিং এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এটি শুরু হয়েছে। টোটাল যদি বাক্যটা দেখি তাহলে এখানে ভার্ব কিন্তু ক্যান কন্ট্রোল, শুধুমাত্র এটিই হচ্ছে আমার ভার্ব। তো এছাড়া যেহেতু আর কোনো ভার্ব নেই তাহলে এটি এখানেও আমি ভার্ব পেয়েছি একটি, যেহেতু ভার্ব পেয়েছি একটি অবশ্যই এই বাক্যটিও হয়েছে একটি সিম্পল সেন্টেন্স। 5 নম্বর বৈশিষ্ট্য, বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে এবং বাক্যের মূল ভার্বটি বি ভার্ব হবে। হ্যাঁ, আমি এতগুলো বাক্য যে দিয়েছি, 4টি বৈশিষ্ট্য দিয়েছি এর আগে, সবগুলোতে কিন্তু আমি প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করেছি, কোথাও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব ব্যবহার করিনি। যেমন শি ইজ এ টিচার, এখানে কিন্তু ইজি একমাত্র ভার্ব এবং সঙ্গত কারণে এটিই প্রিন্সিপাল ভার্ব, এটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্সই হয়েছে। যতক্ষণ পর্যন্ত বাক্যে একটি মাত্র ভার্ব পাবো সেটি অবশ্যই শুধুমাত্র সিম্পল সেন্টেন্সই হবে। 6 নম্বর বৈশিষ্ট্য, বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, পাশাপাশি বাক্যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে। যেমন এ ওয়াইজ ম্যান নেভার বাইস শাইনি অবজেক্টস, একজন জ্ঞানী মানুষ কখনোই চকচকে জিনিস কিনে না। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে বাইস এবং এখানে অবশ্যই একটি বৈশিষ্ট্য আমরা পেয়েছি এ ওয়াইজ ম্যান। আমি যে 6টি বৈশিষ্ট্য দিয়েছি সিম্পল সেন্টেন্সে, এই 6টি বৈশিষ্ট্য যদি তুমি একটু খেয়াল করে আইডেন্টিফাই করার চেষ্টা করো কোনো সিম্পল সেন্টেন্সে, এই 6টি নিয়মকে ঘুরিয়ে ফিরিয়েই 6টি নিয়ম থেকেই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স করা হয়ে থাকে। তো আশা করি তোমরা এই 6টি নিয়ম বা 6টি বৈশিষ্ট্য ভালো করে লক্ষ্য করবে এবং পারলে মুখস্থ করে ফেলবে। এবার আমরা যাব কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যের মধ্যে। তো কমপ্লেক্স সেন্টেন্স সমান সমান একটি পিসি মানে প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক এসসি মানে কমপক্ষে একটি এসসি থাকবে, একের বেশিও থাকতে পারে। মনে রাখবে প্রিন্সিপাল ক্লজ ছাড়া কখনোই কোনো বাক্য হয় না। সিম্পল সেন্টেন্সেও প্রিন্সিপাল ক্লজ লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সেও লাগবে, কম্পাউন্ড সেন্টেন্সেও লাগবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আমরা একটু দেখি 1 নম্বর বৈশিষ্ট্য, বাক্যে কমপক্ষে 2টি সাবজেক্ট এবং 2টি ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব বলতে কিন্তু আবারও বলছি টেন্স ভার্বকে বোঝাচ্ছি, মানে কমপক্ষে 2টি থাকতে হবে, 2-এর বেশি থাকতে পারে, 3, 4, 5 থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই 2-এর কম চলে আসবে তখনই কিন্তু বাক্যটি শুধুমাত্র সিম্পল হয়ে যাবে। তো 2টি ভার্ব থাকতে হবে এবং 2টি ফাইনিট ভার্ব থাকতে হবে এবং বাক্যের শুরুতে অথবা মাঝখানে, ভালো করে লক্ষ্য করো কথাটি, বাক্যের শুরুতে অথবা মাঝখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এবং
সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বাক্যের শুরুতে থাকলে দ্বিতীয় অংশের আগে একটি কমা বসবে, আর যদি সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বাক্যের মাঝখানে বসে তবে কোনো কমা ব্যবহার করা যাবে না। উদাহরণ দেখি, আই স হিম হোয়েন হি ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে খেয়াল করে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, আবার আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব এবং ওয়াজ গোয়িং হচ্ছে ভার্ব। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটি কোথায় আছে? মাঝখানে আছে, হোয়েন। দেখো, আমি 3 নম্বর বৈশিষ্ট্য বলেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশনটি মাঝখানে আসলে সেই বাক্যে কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই, মাঝখানে কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকেই সাবঅর্ডিনেটিং ক্লজের সৃষ্টি হয়েছে। তাহলে আই স হিম, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমি তাকে দেখেছিলাম, এটি একটি পূর্ণাঙ্গ অভিব্যক্তি প্রকাশ করছে। কিন্তু যদি আমি বলি হোয়েন হি ওয়াজ গোয়িং টু স্কুল, যখন সে স্কুলে যাচ্ছিল, তাহলে এটি কি পূর্ণাঙ্গ অভিব্যক্তি প্রকাশ করতে পারে? না, প্রকাশ করতে পারে না। যেহেতু সাবজেক্ট এবং ভার্ব থাকার পরেও পূর্ণাঙ্গ অভিব্যক্তি প্রকাশ করতে পারছে না, তার জন্য এটি হয়ে গেছে একটি সাবঅর্ডিনেটিং ক্লজ। আমরা আরেকটি উদাহরণ দেখি। দেখো, উদাহরণ বলেছিলাম বাক্যের শুরুতে অথবা মাঝখানে। তো প্রথম যে উদাহরণ দিয়েছি সেখানে আমি ভার্ব এবং সাবজেক্টকে হাইলাইট করেছি। দ্বিতীয় উদাহরণে দেখো আমি হোয়েন কনজাংশনটিকে বাক্যের মাঝখানে বসিয়ে হাইলাইট করেছি। এবং তৃতীয়বার দেখো আমি হোয়েনকে বসিয়েছি কোথায়? বাক্যের শুরুতে। এবং শুরুতে যেহেতু বসেছি, তার মানে সাবঅর্ডিনেটিং ক্লজটি বাক্যের আগে এসেছে এবং প্রিন্সিপাল ক্লজটি বাক্যের পিছনে চলে গেছে। তো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে ভাগ করে দিতে হবে। এক্ষেত্রে যদি সাবঅর্ডিনেটিং ক্লজটি শুরুতে আসে, তাহলে শেষ হয়েছে কোথায় সেটি আমাকে বুঝিয়ে দিতে হবে। সেটি বোঝানো উপায় কি? উপায় হচ্ছে যেখানে সাবঅর্ডিনেটিং ক্লজটি শেষ হয়েছে সেখানে একটি কমা দেওয়া, যেমন আমি এখানে কমা দিয়েছি। আচ্ছা, এবার আমরা যাব কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যে। 1 নাম্বার হচ্ছে বাক্যে কমপক্ষে 2টি সাবজেক্ট এবং 2টি ভার্ব থাকবে, একদম কমপ্লেক্সের সেন্টেন্সের মতোই। দেখো, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্য বলতে শুধুমাত্র আমি কনজাংশনগুলোকেই বুঝবো, আর কিন্তু কোনো পার্থক্য নেই। দেখো, আই নো হিম বাট হি ডাজন্ট নো মি। আমি কিন্তু চাইলে এই একটি বাক্যকে 2টি বাক্যে লিখতে পারতাম। যেমন আমি লিখতে পারতাম আই নো হিম ফুল স্টপ হি ডাজন্ট নো মি, লিখতে পারতাম। কিন্তু 2টি বাক্য লিখলে, ছোট ছোট বাক্য লিখলে আসলে ব্যাপারটা ম্যাচুরিটি প্রকাশ করে না লেখকের। তার জন্য বাক্যগুলোকে একটু বড়, একটু অর্থবোধক করা প্রয়োজন হয়। তো তার জন্য আমি 2টি বাক্য না লিখে একটি বাক্যে নিয়ে এসেছি এবং মাঝখানে আমি বাট বসিয়েছি। আমি যদি বাটকে তুলে দেই, 2টি আলাদা বাক্য করা সম্ভব। এবং বাট একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটি শুধুমাত্রই 2টি বাক্যের মাঝখানে বসবে, 2টি ক্লজের মাঝখানে বসবে। এখানে আই নো হিম, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ, হি ডাজন্ট নো মি, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স বলতে 2 বা ততোধিক কম্পাউন্ড প্রিন্সিপাল ক্লজের সমন্বয়কে বোঝাবে। আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি, বাক্যের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যেমন আমরা কি দিয়েছি? বাট উল্লেখ করেছি। বুঝতে পেরেছি? এবার আমরা একটু সামারি দেখব, ক্লাসটির সামারি। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সাবজেক্ট প্লাস ভার্ব, মানে একটি সাবজেক্ট এবং একটি ভার্বকে বোঝায়। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএক্সটি, মানে ইত্যাদি দিতে পারো, অবজেক্ট বা অ্যাডভার্ব দিতে পারো। এবং পরের অংশে শুরু হবে কোত্থেকে? সাবজেক্ট থেকে শুরু হবে, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি একটি দিতে পারবো যদি একটি ক্লজ সাবঅর্ডিনেটিং ক্লজ রাখি। এই বাক্যটিকে, মানে এই স্ট্রাকচারটিকে, কমপ্লেক্সের স্ট্রাকচারটিকে আমি ঘুরিয়েও লিখতে পারি। সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটি আগে দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএক্সটি, আর সাবঅর্ডিনেটিং ক্লজটি আমি পরে দিয়েছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএক্সটি। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নেই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএক্সটি প্লাস সিসি মানে কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএক্সটি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। যদি তারপরেও কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্সে তোমার সেই সমস্যাটি জানাও, আমি অবশ্যই তোমাকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।